পদ্মা সেতুর মূল সড়কে পিচ ঢালাই শুরু, 2 লেয়ারে 100 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং হচ্ছে বিশ্বমানের। অ্যাসফল্ট দিয়ে অবশ্য পানি ঢুকে 170-80 বছর পরে এই পানিটা যাইয়া অনেক সময় আমাদের লোহার মধ্যে মরিচা ধরে এটার লাইফটা কমাই দিতে পারে। ওই প্রিকশন হিসাবে ওয়াটারপ্রুফ মেমব্রেন দেওয়া হবে। সাহসের সোনালী ফসল পদ্মা সেতু আগামী বছর জুন নাগাদ কাজ ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। ভাগ্য বদলের অপেক্ষায় দক্ষিণাঞ্চলবাসী। 30 ডলার শেষ হয়ে গেলে মনে করো আমরা গাড়ি নিয়ে অনেক দূরে যাইতে পারবো। আমরা আরো খুশি এই পদ্মা সেতু চালু হলে আমরা হয়তো কাজে সর্বদিকে লাভবান। আমরা ব্রিজ হয়েছে, এখন গাড়িতে মাল সামান আইবো, দক্ষিণবঙ্গের অনেক উন্নত হইব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রায়, প্রতিরক্ষা সহযোগিতায় সম্মতিপত্র সই, সশস্ত্র বাহিনী পাবে উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণ। মাদারীপুরে নির্বাচন কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, ঘরে ঘরে পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো সম্ভব নয় বললেন সিইসি। নূর হোসেন দিবসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে শ্রদ্ধা জানালেও বিএনপির ছিলেন না কোনো শীর্ষ নেতা, গণতন্ত্র চর্চা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। রাজধানীতে থাকছে না সিটিং সার্ভিস, ডিজেল ও গ্যাস চালিত যান চিহ্নিত করতে লাগানো হবে স্টিকার, বেশি ভাড়া নেয় কয়েকটি বাসকে জরিমানা। এবং নির্দিষ্ট বুথে নিয়ে পরীক্ষার আগেই মুখস্থ করানো হতো প্রশ্নের উত্তর, ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত ব্যাংক কর্মকর্তাও, আটক 5। পদ্মা সেতুর মূল সড়কে শুরু হয়েছে পিচ ঢালাই, 2 লেয়ারে 100 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং হচ্ছে বিশ্বমানের। 60 মিলিমিটার পুরুত্বের প্রথম লেয়ারটি দেয়া শুরু হয় সেতুর 40 নম্বর খুঁটির কাছ থেকে। জুনের আগেই কাজ শেষ করার আশা সেতু কর্তৃপক্ষের। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার পদ্মা সেতুর মূল সড়কে বুধবার শুরু হয়েছে কার্পেটিং। 4 লেনের সেতুর মাঝে ডিভাইডারের পশ্চিম পাশের 2 লেনে চলছে এই পিচ ঢালাই। ধূসর, হলুদ, সাদা ও কমলা রঙের ওয়াটারপ্রুফ লেয়ারের উপর প্রথম লেয়ারে 60 মিলিমিটার পুরো করে কার্পেটিং করা হচ্ছে। পরবর্তীতে দ্বিতীয় লেয়ারে আরও 40 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং হবে। 2 লেয়ারে 100 মিলিমিটার পুরুত্বের এই কার্পেটিং বিশ্বমানের। 100 বছরের আয়ুষ্কাল ঠিক রেখে আগামী জুনের মধ্যে যানবাহন চলাচল উপযোগী করতে চলছে কাজ বলে জানান প্রকল্প পরিচালক। আমাদের অ্যাসফল্টের নিচে এটা থাকবে কংক্রিটের উপরে, অ্যাসফল্ট দিয়ে অবশ্য পানি ঢুকে। এই পানিটা ইন দ্য লং রান 170-80 বছর পরে এই পানিটা যাইয়া অনেক সময় আমাদের লোহার মধ্যে মরিচা ধরে এটার লাইফটা কমাই দিতে পারে। ওই প্রিকশন হিসাবে এটাকে আপনার করা হয়েছে যে ওয়াটারপ্রুফ মেমব্রেন দেওয়া হবে। ইউরোপের অনেক দেশে এটা দেওয়া হয়, যেহেতু স্ট্রাকচারটাকে আমরা ডিজাইন করছি 100 বছরের জন্য, এই জন্য এটা দরকার হচ্ছে। এই সেতু ঘিরে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশব্যাপী নতুন আশা উকি দিচ্ছে। আমরা যে কত খুশি এটা বলে বোঝাতে পারবো না। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। পদ্মা সেতু পুরো কমপ্লিট হওয়ার পর্যায়ে এখন আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে। পড়ায় কাজ শেষ হয়ে গেছে, 2022 সালে পদ্মা সেতু চলবো, এটা আমাদের অনেক গর্ব। 30 ডলার শেষ হয়ে গেলে মনে করো আমরা গাড়ি নিয়ে অনেক দূরে যাইতে পারবো। আমরা আরো খুশি এই পদ্মা সেতু চালু হলে আমরা হয়তো কাজে সর্বদিকে লাভবান। আমরা আমাদের অনেক উপকার হয়েছে, যেমন আমাদের ঢাকা যাইতে এত অসুবিধা, ব্রিজ হয়েছে, এখন গাড়িতে মাল সামান আইবো, দক্ষিণবঙ্গের অনেক উন্নত হইব। প্যারাপেট ওয়াল স্থাপন ও ডিভাইডার নির্মাণ শেষ পর্যায়ে। এখন এক্সপানশন জয়েন্টের কাজও চলছে পুরোদমে। মূল সেতুর অগ্রগতি হয়েছে 95% বেশি। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি প্রায় 89%। শরীয়তপুরের জাজিরা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।
এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরে বলেছেন, নির্দিষ্ট সময়ে চালু হবে সেতু। সকালে নিজ বাসভবন থেকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। আগামী বছর 4টা মেগা প্রকল্পে উদ্বোধন হবে, যে আমাদের সক্ষমতা সাহসের প্রতীক। আমি বলবো আমাদের নেত্রীর সাহসের সোনালী ফসল পদ্মা সেতু। আজ থেকে আমি সুখবর দিচ্ছি যে পদ্মা সেতুর কার্পেটিং কাজ শুরু হয়েছে। আগামী বছর জুন নাগাদ কাজ ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্র স্বাক্ষরের মাধ্যমে নতুন মাত্রা পেল বাংলাদেশ ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্ক। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা বাড়ানোর জন্য আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি বিনিময়ে সম্মত হয়েছে দুই দেশ। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো এবং প্রধানমন্ত্রী কস্টেক্সের সঙ্গে সরকার প্রধান শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এই সম্মতিপত্র সই হয়। এর আগে রাজকীয় কায়দায় এলিসি ও ম্যাটিগনন প্রাসাদে অভ্যর্থনা জানানো হয় শেখ হাসিনাকে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। প্রায় 2 যুগ পর ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্সের মাটিতে দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী কস্টেক্সের সরকারি বাসভবন ম্যাটিগনন প্যালেসে পৌঁছান শেখ হাসিনা। এ সময় উষ্ণ অভ্যর্থনা জানান কস্টেক্স। পরে দুই দেশের প্রতিনিধি দল বসে আনুষ্ঠানিক বৈঠকে। এ সময় দ্বিপক্ষীয়, আন্তর্জাতিক ও এশীয় প্যাসিফিক অঞ্চলের শান্তি ও নিরাপত্তা ইস্যু সহ বহুপাক্ষিক বিষয়ে আলোচনা করেন শীর্ষ নেতারা। বৈঠকের পর দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর কৌশল হিসেবে হাসিনা কস্টেক্সের উপস্থিতিতেই ম্যাটিগনন প্যালেসেই স্বাক্ষরিত হয় সম্মতিপত্র বা লেটার অফ ইন্টেন্ট। বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনাকে বিদায় জানান ফরাসি প্রধানমন্ত্রী কস্টেক্স। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকালে ফ্রান্সের প্যারিসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুরে তিনি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে যান ঐতিহাসিক এলিসি প্যালেসে। দুই শীর্ষ নেতা ফটো সেশনের পর দ্বিপক্ষীয় বৈঠক করেন। প্রেসিডেন্টের সরকারি বাসভবন বা এলিসি প্যালেসের ঐতিহ্য বজায় রেখে রাজকীয় রাষ্ট্রাচারে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায় প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট। দুদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে সম্মান জানানো হয়। প্যালেসের কর্মকর্তাদের নিয়ে প্রেসিডেন্সিয়াল গার্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এলিসি প্যালেসের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো প্যালেসের খুঁটিনাটি দিক ও ঐতিহ্য সম্পর্কে অবহিত করেন শেখ হাসিনাকে। পরে রিপাবলিকান গার্ডের পক্ষ থেকেও সম্মান জানানো হয় তাকে। দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের জন্য ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর দিয়েছে দুই পক্ষই। কূটনীতিকরা আশাবাদী যে এই সফর বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যেকার দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা তৈরি করল। দেবাশিস রায়, সময় সংবাদ। প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু। তাজনীন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরের দ্বিতীয় দিনের সূচি অনুযায়ী কিছুক্ষণের মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর সাথে তার সৌজন্য বৈঠকের কথা রয়েছে তার আবাসস্থলে। অর্থাৎ আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেখানেই তিনি এই সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করবেন। পাশাপাশি আজকের সূচি অনুযায়ী ফ্রান্স সিনেটের গণ অধিবেশনে সেখানেও তিনি যাবেন এবং সেখানে তাকে অভ্যর্থনা প্রদান করা হবে। পাশাপাশি তার সম্মানে সেখানে শ্রদ্ধাঞ্জলি পাঠ করা হবে এবং সিনেটরের সাথে তিনি বৈঠকে মিলিত হবারও কথা রয়েছে। এবং আগামী কালকের সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোর যে ৭৫তম অধিবেশন সেখানে তার যোগদানের কথা রয়েছে এবং সেখানে তার বক্তব্য প্রদানের কথা রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু আন্তর্জাতিক যে পুরস্কার সেটিও তিনি বিজয়ীদের হাতে তুলে দেবেন আগামীকাল। পাশাপাশি তার এই সফরের একটি অংশে তিনি প্রবাসী বাংলাদেশিদের দেওয়া যে গণসংবর্ধনা সেই গণসংবর্ধনায় তিনি অংশগ্রহণ করবেন। তবে প্রতি বছর আমরা যেটি দেখতাম যে সশরীরে তিনি প্রবাসী বাংলাদেশিদের মাঝে উপস্থিত হতেন, তবে এবারে তিনি ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন বলে এটি আমরা আসলে এখন পর্যন্ত জানতে পেরেছি। তার আগে আজকে কিন্তু স্থানীয় সময় সকালে এখানে
বিভিন্ন যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সাথে তিনি মতবিনিময়ে অংশগ্রহণ করেন এবং পাশাপাশি ফ্রান্সের যে শীর্ষ ব্যবসায়ী সংগঠন রয়েছে সেই সংগঠনের সাথেও তিনি মতবিনিময়ে অংশগ্রহণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে সেই মতবিনিময়ের বিস্তারিত এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। আমরা পরবর্তীতে হয়তো বা সেই মতবিনিময় আসলে কি নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো আমরা দর্শকদেরকে জানাতে পারবো। তবে এর আগে আমরা ব্যবসায়ীদের সাথে যেটি কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছিলেন বাংলাদেশে বিনিয়োগের যে অপার সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রীর সাথে তাদের মতবিনিময় হবে এবং বাংলাদেশে এখন যে বিনিয়োগের সুযোগ যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে আসলে তারা কাজে লাগাতে চান এবং বাংলাদেশের যে বিভিন্ন খাতগুলো রয়েছে বড় বড় খাতে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা সেই খাতে বিনিয়োগ করতে চান। তো তাজদিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় দিনের সফরের এই ছিল এখন পর্যন্ত ফ্রান্সের প্যারিস থেকে আমার কাছে সর্বশেষ। প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরের সবশেষ খবর জানাতে প্যারিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। মাদারীপুরের কালকিনির সিডি খানে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত 20 জন। এদের মধ্যে আশঙ্কাজনক 3 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হওয়ায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদত আকুনের ছবি নিয়ে রিপোর্ট। স্থানীয়রা জানান, বুধবার ভোরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ প্রার্থী চাঁদ মিয়া শিকদার ও স্বতন্ত্র প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এই সময় শতাধিক ককটেল ও হাতবোমা বিস্ফোরণ হয়। আহত অন্তত 20 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়। আমরা অনেক আতঙ্কে আছি, আমরা নদীর ওই পারে যাইতে পারি না, গেলে আমাকে হামলা দিয়ে নদীর এপার লয়ে দাওয়াইয়া সুস্থ ভাবে জানি ভোটটা দিতে পারি, এই দাবি আমগো। গ্যাঞ্জাম আমরা ভালোবাসি না, আর যে গ্যাঞ্জাম করছে তার আমরা বিচার চাই। সবার শরীরে বোম ব্লাস্টে শরীরে কারো একজনের যে অবস্থা খারাপ ছিল তার পুরো ফেস ডিসফিগারমেন্ট হয়ে গেছিল, মুখের চামড়া পুরো উঠে গেছিল। এই ঘটনায় একে অপরকে দুষছেন 2 চেয়ারম্যান প্রার্থী। এমন অতর্কিতভাবে এই ঘটনা ঘটল যেটা আমাদের প্রতিপক্ষ মিলন পেদার সমর্থকরা ঘটাইছে। চারমেয়ার লোক নৌকার গোলাপ ভাই চারমেয়ারে নৌকা দিছে, সেই ঘটনা ঘটাইছে। সমস্ত লোকজন আমার বাড়িতে হামলা দিছিল। সংঘর্ষের ঘটনায় যারাই জড়িত থাকুক আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে কিন্তু আমাদের পুলিশ 6-7 জনকে অলরেডি ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং আমরা আইনি যে ব্যবস্থাটা আছে সেটা আমরা গ্রহণ করছি। বৃহস্পতিবার কালকিনি উপজেলার 13টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সময় সংবাদ, মাদারীপুর। এদিকে সিইসি কে এম নুরুল হুদা বলেছেন, ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয়। রাজনৈতিক দল ও প্রার্থীদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে রাজধানীতে নির্বাচন ভবনে ইসি বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়া ঘোষণা করা হয়েছে 4র্থ ধাপে 840টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে হতে যাচ্ছে দেশের 838 ইউনিয়ন পরিষদ নির্বাচন। এছাড়া চূড়ান্ত করতে হবে 4র্থ ধাপে নির্বাচনী তফসিল। এসব নিয়েই বুধবার বিকেলে নির্বাচন ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সিইসি সহ কমিশনের বাকি সদস্যরা থাকলেও সভায় ছিলেন না বিভিন্ন ইস্যুতে আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। 1.5 ঘন্টার বৈঠক শেষে জানানো হয় 4র্থ ধাপে আগামী 23শে ডিসেম্বর দেশের 840 ইউনিয়ন পরিষদে হতে যাচ্ছে ভোট গ্রহণ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 29শে নভেম্বর। তবে সাম্প্রতিক নানা সহিংসতার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশন। সিইসির জবাব, সহিংসতা ঠেকাতে ঘরে ঘরে পাহারা দেওয়া সম্ভব নয়। রাজনৈতিক দল যারা নির্বাচন পরিচালনা করে, নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করে, তাদের সহনশীলতা এবং নির্বাচনশীল যদি আচরণ করে তাহলেই এই জাতীয় সমস্যা হবে না। এখানে কাউকে আলাদাভাবে দায়ী করার কোনো সুযোগ দেখি না। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে নির্বাচন উৎসবমুখর হবে দাবি করে সিইসি জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিষ্কার নির্দেশনা আছে, যে কোনো অস্থিতিকর পরিস্থিতি হয় তারা কঠোর হাতে সেটা দমন করবে, সেটা নির্দেশনা আছে। সাম্প্রতিক সহিংসতার পেছনে স্থানীয় আধিপত্যই ভূমিকা রাখছে উল্লেখ করে নির্বাচন কমিশনের দাবি, যে কোনো অভিযোগ এলে আইনি ব্যবস্থা নিতে পেরেছে কমিশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে শ্রদ্ধা জানালেও ছিলেন না বিএনপির কোনো শীর্ষ নেতা। এ সময় দেশে গণতন্ত্র চর্চা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন দল দুটির নেতারা। নূর হোসেনের পরিবার আশা করেন
তাদের সন্তানের আত্মত্যাগ যেন বৃথা না যায়। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, বুকে পিঠে এই স্লোগান লিখে 1987 সালের 10 নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুলিতে শহীদ হন নূর হোসেন। স্বৈরাচার পতনের মাসখানেক আগে নূর হোসেনের আত্মদান বেগবান করেছিল আন্দোলন। দিনটিকে স্মরণ করে বুধবার ভোর থেকেই শহীদ নূর হোসেন চত্বরে ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধার মিছিলে ছিলেন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা, ছিলেন নূর হোসেনের পরিবারের সদস্যরাও। নূর হোসেনের স্বজনরা বলছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ গণতন্ত্রের সুফল ভোগ করতে পারলেই সার্থক হবে নূর হোসেনের আত্মত্যাগ। গণতন্ত্র যেন সুসংগত থাকে, যার জন্য আত্মহত্যা দেওয়া সেটা যেন ঠিক থাকে, সবাই মিলে জিলে আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন প্রাতিষ্ঠানিক রূপ পায়নি এখনো। আমাদের গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে ক্রম বিকাশমান ধারা অব্যাহত থাকবে। অন্যদিকে বিএনপি শ্রদ্ধা জানায় যুগ্ম মহাসচিবের নেতৃত্বে। অভিযোগ করেন, ক্ষমতাসীন দল গণতন্ত্রের জন্য লড়াই করলেও আজ তারাই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। গণতন্ত্র অবরুদ্ধ, আজকের মানবাধিকার ভুলণ্ঠিত, আজকে গণতান্ত্রিক পরিবেশ দেশে নেই, একদলীয় শাসন ব্যবস্থা আজকে চলছে। পরে নূর হোসেনকে স্মরণ করে শহীদ বেদিতে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ডিজেল ও গ্যাস চালিত পরিবহন চিহ্নিত করতে লাগানো হবে স্টিকার, থাকবে না সিটিং সার্ভিস। একথা জানিয়েছেন পরিবহন মালিক সংগঠনের নেতারা। এদিকে বাড়তি ভাড়ার চেয়ে বেশি টাকা নেয় রাজধানীর কিছু বাসকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চলমান অভিযানকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। দুদিন পর বর্ধিত ভাড়ার তদারকিতে মাঠে নেমেছে কর্তৃপক্ষ। সোমবার থেকে নতুন ভাড়া কার্যকর হওয়ার পর থেকেই যাত্রীদের অভিযোগ ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের, তাই এই অভিযানকে স্বাগত জানান তারা। অভিযানটাকে অবশ্যই সাধুবাদ জানাই, যেন এই অভিযানটা চালু হয়ে যেন আমরা উপকৃত হই, যেন এটা থেমে না যায়। সরকার থেকে চার্ট টানানো, কিন্তু চার্ট টানায়নি, তারা নিজেরা চার্ট বানায় নিছে। এখন থেকে সরকার থেকে চার্ট দেওয়া হোক, তারপর সেই অনুযায়ী কিলোমিটার বাড়ানো হোক, কারো কোনো সমস্যা নেই। 10 টাকা বা 5 টাকা, এখন নিচ্ছে 15 টাকা, 15 টাকা 20 টাকা। যদি কম দিতে যাচ্ছি তখন অনেক বার্গেনিং করতেছে আমাদের সঙ্গে, অনেক খারাপ আচরণ করতেছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতেই ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন নিয়ম না মানা পরিবহনকে। কাজলার থেকে গুলিস্তান আসি 10 টাকা ভাড়া, এখন নিচ্ছে 20 টাকা, ডবল করছে। আমাদের কাছ থেকে একটা জরিমানা হয়েছে, আমরা কেন কিলোমিটার হিসাবে ওই যেখানে নামবে সেইখানের ভাড়াটা নিচ্ছি না। অতিরিক্ত ভাড়া আদায়ের সঙ্গে দেখা হয় গাড়ির ফিটনেসও। পরিবহন প্রতি 1 থেকে 1,500 টাকা করে জরিমানা করেন আদালত। সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। অন্য ক্ষেত্রে যাই হোক না কেন, সরকার যেটা বলেছে, সরকার যেভাবে নির্ধারণ করে দিয়েছে, যাত্রীদের ভোগান্তি দেওয়ার কোনো অধিকার তাদের নেই। এদিকে বুধবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলন করে পরিবহন মালিক সংগঠন। সিটিং সার্ভিস ও গেট লক লেখা বন্ধের নির্দেশ দেওয়া হয় এখানে। সঙ্গে অতিরিক্ত ভাড়া বন্ধ না হলে পরিবহন মালিকদের পক্ষ থেকেই 10টি সার্ভিল্যান্স টিম নামানোর ঘোষণা দেওয়া হয়। কোন গাড়িগুলো সিএনজি, কোন গাড়িগুলো ডিজেল চালিত স্টিকার লাগাই দিতে। 3 দিনের মধ্যে স্ব গাড়িতে সিটিং সার্ভিস এবং গেট লক সার্ভিস সম্পূর্ণ মুছে ফেলতে হবে। ডিজেলের দাম 23% বাড়ানোয় 3 দিনের পরিবহন ধর্মঘটের পর ঢাকা মহানগরীতে 26.5% ভাড়া বাড়ায় সরকার। চলমান এসব অভিযান এবং নানার আশ্বাস যাত্রীদের জন্য কতটুকু সুখবর বার্তা বয়ে নিয়ে আসবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তারপর তারা চাচ্ছেন চলমান থাকুক অভিযান, আর তাহলে হয়তো মাসিক খরচের যে বাড়তি বোঝা তা থেকে তারা নিস্তার পাবেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট বুথে নিয়ে পরীক্ষার আগেই মুখস্থ করানো হতো নিয়োগ প্রশ্নের উত্তর, এরপর যেতেন পরীক্ষার হলে। রাষ্ট্রায়ত্ত 5টি ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর এর সত্যতা পেয়েছেন পুলিশ কর্মকর্তারা। জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে 5 জনকে, যাদের মধ্যে 4 জনই ব্যাংক কর্মকর্তা।
পরীক্ষার কয়েক ঘন্টা আগেই ফাঁস করা প্রশ্ন ও উত্তরপত্র মুখস্থ করানো হয় পরীক্ষার্থীদের। রাজধানীতে এমন বুথে 20 থেকে 30 জন পরীক্ষার্থীকে প্রশ্ন ও উত্তর মুখস্থ করিয়ে কেন্দ্রে পাঠিয়ে প্রশ্ন জালিয়াতি করে হাতিয়ে নিত টাকা। অন্যদিকে মেধা তালিকা থেকে বাদ পড়ে যেত প্রকৃত মেধাবীরা। 6 নভেম্বর দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্যাশ অফিসার পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষায় 1511 পদের বিপরীতে অংশ নেন 1,16,427 জন চাকরি প্রত্যাশী। পরীক্ষার্থীদের দাবি ছিল প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যার 85টি প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র পাওয়া গেছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের অভিযানে ঢাকা, সাভার ও ঠাকুরগাঁও জেলা থেকে প্রশ্ন ফাঁস চক্রের 5 জনকে গ্রেফতার করেছে। এদের 3 জনই সরকারি ব্যাংকের কর্মকর্তা ও একজন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এবং অন্যজন মোক্তারুজ্জামান রয়েল প্রশ্ন ও উত্তর ফাঁসের মূল হোতা আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আইটি কর্মকর্তা। প্রশ্ন তাদেরকে মুখস্থ করিয়ে দিলে বিকেলবেলা তারা পরীক্ষা দিবে। তো এখানে একটি বুথে আমরা আমাদের সোর্স কাজ করে এবং আমাদের অফিসাররা সেখানে পরীক্ষার্থী সেজে সেখানে অর্থের বিনিময়ে সেখানে ট্রেনিং কোচিং করে একটি বুথে। পুলিশ বলছে চক্রটি নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন ধাপে 5 থেকে 15 লাখ টাকা পর্যন্ত নিত। এই ব্যাংক কর্মকর্তারা মিলে এর একটা সিন্ডিকেট করে এবং তাদের প্রাথমিকভাবে আজকে যেহেতু একটা মামলা হয়েছে, প্রাথমিকভাবে তারা বলে যে তারা পূর্ববর্তী আরও 4টি পরীক্ষাতেও তারা এই ধরনের এই সিন্ডিকেটটি কাজ করেছে এবং তারা প্রশ্ন আউট করেছে। এ পর্যন্ত 11টি বুথে এই চক্রের 25 থেকে 30 জনের নাম এবং প্রায় 200 জন পরীক্ষার্থীর নাম পাওয়া গেছে, যাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 4 মাসে দেশে ঢুকেছে 1.5 কোটি অবৈধ মোবাইল। এর সঙ্গে জড়িত ব্যবসায়ীদের কয়েকটি চক্র। রাজধানীর পল্লবীর একটি সুপার মার্কেটে অভিযান চালিয়ে 7 জন অবৈধ মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। জব্দ করা হয়েছে 3 শতাধিক মোবাইল। 17 কোটি জনসংখ্যার দেশে বিটিআরসির হিসেবে সচল মোবাইল হ্যান্ডসেটের সংখ্যা 22 কোটি, যার মধ্যে একটি বড় সংখ্যায় এসেছে অবৈধ পথে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে রাজধানীতেও এসব মোবাইল দেদারসে কেনাবেচা চালিয়ে আসছে কয়েকটি ব্যবসায়ী চক্র। সোমবার রাজধানীর পল্লবীর একটি সুপারমার্কেট থেকে অনিবন্ধিত মোবাইল কেনাবেচার অভিযোগে 7 ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় কয়েকটি দোকান থেকে 300-র বেশি মোবাইল জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে আইফোন, স্যামসাং, শাওমি সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন। পল্লবী থানার কয়েকটি মার্কেটে বিটিআরসির সহযোগিতায় অভিযান পরিচালনা করি এবং অপথে আসা, চুরাই পথে আসা মোট 309টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করি। এই ফোন সেট নিয়ে যখন আইনগত কোনো প্রশ্ন উঠবে তখন কিন্তু এই ফোনটি সরল বিশ্বাসে ক্রয় করেছেন তিনিও বিপদে পড়বেন। বিটিআরসি জানায় গত 4 মাসে প্রায় 1.5 কোটি মোবাইল কর ফাঁকি দিয়েই দেশের বাজারে ঢোকে, যার মধ্যে 1 কোটির বেশি মোবাইলকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। বাকি রয়ে গেছে আরও 44 লাখ হ্যান্ডসেট। একটা হচ্ছে সরকারের রাজস্ব ক্ষতি, আরেকটা হচ্ছে যিনি এই ফোনটা কিনছেন তিনি ইন ফিউচারে একটা বিড়ম্বনার শিকার হতে পারেন। ইন ফিউচারে এই ফোনগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে সে যে 5,000 বা 10,000 টাকা দিয়ে ফোনটা কিনলো, যে আমি ফোনটা কিনলাম বাট আমি ফোনটা ইউজ করতে পারছি না। সম্প্রতি এনআই নামে একটি সিস্টেম তৈরি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি, যার মাধ্যমে অনিবন্ধিত সব মোবাইল অচিরেই বন্ধ করে দেওয়া হবে বলে জানায় বিটিআরসি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে বকশিশ কম পেয়ে রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়া ওয়ার্ড বয় হাসপাতালের কর্মচারী নয় বলে দাবি কর্তৃপক্ষের। ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে। এদিকে দোষীকে ধরতে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে ওয়ার্ড বয়কে 50 টাকা বকশিশ কম দেয় রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেয় মৃত্যুর ঘটনা জানাজানি হলে হাসপাতালে ভিড় করেন পরিবারের সদস্যরা, চান ঘটনার সুষ্ঠু বিচার। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় অভিযুক্ত ওয়ার্ড বয় আসাদুজ্জামান ধলু স্থায়ী কর্মী নয়, দৈনিক মজুরির ভিত্তিতে তাকে নিয়োগ দেয়া হয়। ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে। 5 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দেয়া হয়। আমরা এটা সুষ্ঠু একটা তদন্তের জন্য একটি 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠেছি। 5 কর্মদিবসের মধ্যে আমাদের একটি তদন্ত রিপোর্ট দাখিল করবেন। সে অ্যাকচুয়ালি আমাদের সরকারি হাসপাতালে কোনো সরকারি কর্মচারী বা নিয়মিত কর্মচারী নয়। এদিকে আসাদুজ্জামানকে ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ গেছিল, ঘটনার সত্যতা পাওয়া গেছে,
তদন্ত চলতেছে। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত বিকাশ চন্দ্রকে জিয়াউর রহমান মেডিকেলে হাসপাতালে নেওয়া হলে অভিযুক্ত ওয়ার্ড বয় ট্রলি নিয়ে রোগীকে জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় বকশিশ হিসেবে 200 টাকার বদলে 150 টাকা দেয়া হলে ওয়ার্ড বয় রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেন। এর পরপরই রোগীর শ্বাসকষ্ট শুরু হয় এবং মৃত্যু ঘটে। এই 50টা টাকার বিনিময়ে যদি একটা জীবন যায়, এটা তো কেউ আর মানবে নয়। 200 টাকা ছিল না কাছে, 150 টাকা দিছে, 50 টাকা দিতে পারেনি, এর জন্য অক্সিজেন টান দিছে, তখনই সে মারা গেছে। বুকের ধন হারাইছে, বিচারে কি আরে কি দিয়ে কি করবো আমরা। নিহত বিকাশের বাড়ি গাইবান্ধার শাহঘাটা উপজেলার শিয়ালকুন্ডি গ্রামে। সময় সংবাদ, বগুড়া। অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে একটি মোবাইল ফোন কোম্পানির বিরুদ্ধে আলাদা মামলা করেছেন রকস্টার জেমস ও ব্যান্ড দল মাইলস। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে কপিরাইট আইনে এই মামলা করেন তারা। বাদীর জবানবন্দি গ্রহণ করে প্রতিষ্ঠানটির 5 কর্মকর্তাকে 30 নভেম্বর হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলা করতে আদালতে রকস্টার জেমস তার অভিযোগ, অনুমতি ছাড়াই তার 6টি গান কলার টিউন ও রিংটোন হিসেবে ব্যবহার করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। শুধু জেমস নন, ব্যান্ড দল মাইলসেরও 2টি গান এভাবে ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। জেমসের অভিযোগ, এ বিষয়ে বাংলালিংককে আইনি নোটিশ দিয়েও কোনো জবাব পাননি। বাধ্য হয়েই বুধবার কপিরাইট আইনে তিনি ও মাইলসের শাফিন আহমেদ ও হামিন আহমেদ 2টি মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে মোবাইল অপারেটর কোম্পানিটির 5 কর্মকর্তার নামে সমন জারি করেছেন আদালত। 30 নভেম্বর হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জেমস এবং মাইলসের 8টা গান ওনারা স্বত্বাধিকারী থাকা সত্ত্বেও বাংলালিংক তাদেরকে এই গানগুলি ব্যবহার করে যে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করতেছে, তাদেরকে জানানোর পরেও তারা যখন আমাদের কথা শুনে নাই, দেন আমরা আদালতের দ্বারস্থ হই এবং কপিরাইট আইনে মামলা করি। আদালত আমাদের বিস্তারিত কথা শুনে 2টা মামলাই বাংলালিংককে সমন জারি করেন। বাংলালিংক বলছে তারা মামলার বিষয়ে আনুষ্ঠানিক কিছুই জানেন না, তবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওনার মামলার কোনো কপি এখনো হাতে পাই নাই, তো হাতে না পাওয়া পর্যন্ত আসলে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারতেছি না। হাতে পেলে আমরা তারপরে হয়তো মন্তব্য করতে পারবো। এর আগে 19 সেপ্টেম্বর মামলার আবেদন নিয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে গিয়েছিলেন জেমস। সেদিন আদালত তার মামলার আবেদন গ্রহণ না করে গুলশান থানায় মামলা করতে বলেছিলেন। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের কাছে বিধ্বস্ত হয়েছে জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র 48 রানে অল আউট হয় স্বাগতিকরা। লক্ষ্য তাড়া করতে নেমে 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে টাইগ্রেসরা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ফাহিমা খাতুন। আঙুলের ইনজুরিতে এদিন খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র 6 রান আসে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটিতে। সালমা জাহানারা নাহিদাদের তাণ্ডবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক দলের নারীরা। জিম্বাবুয়ে নারী দলের ইনিংসে সর্বোচ্চ 17 রান তোলেন প্রিসিয়াস। বাংলাদেশের হয়ে জাহানারা, সালমা ও নাহিদা নেন 3টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে 21 রানে মুর্শিদা ও শামিমা বিদায় নিলেও জয় পেতে খুব একটা কষ্ট হয়নি টাইগ্রেসদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতুর মূল সড়কে পিচ ঢালাই শুরু। 2 স্তরে 100 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং হচ্ছে বিশ্বমানের। ভাগ্য বদলের অপেক্ষায় দক্ষিণাঞ্চলবাসী। বাংলাদেশ ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রায়। প্রতিরক্ষা সহযোগিতায় সম্মতিপত্র সই। সশস্ত্র বাহিনী পাবে উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণ। এবং মাদারীপুরে নির্বাচন কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। ঘরে ঘরে পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো সম্ভব নয় বললেন সিইসি। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।